সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে কাউন্সিল গঠন। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। অতি বিপ্লবী না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান। 4 মাসে নির্বাচন সম্ভব জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। এবার আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিল দাঙ্গাকারীদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার আদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সাইবার সিকিউরিটি আইনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 25টি জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, সেগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া উচ্চ আদালতে দক্ষ বিচারক নিয়োগ প্রদানের জন্য 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। আইন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সাইবার সিকিউরিটি আইন নিয়ে উপদেষ্টা জানান, এই আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। পাশাপাশি বিগত সরকারের আমলে 25টি জেলায় 2500 গায়েবী মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন। তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে। অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। গণহত্যাকারী বিচার আগে নাকি নির্বাচন, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আসিফ নজরুল। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোর্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে। সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এত বড় একটা গণহত্যার পর একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সরকারের ভুল ত্রুটি থাকবেই, এই সময়টাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান গ্রন্থ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে। এ সময় সরকারকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে এখনই না হলেও ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচন সরকারি সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচন করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিন রাস্তায় নেমে অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিদিন আপনারা এখন
ভারত হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল ত্রুটি হচ্ছে। যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। একথা জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়। যারা ছাত্র জনতাকে হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জনগণ চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে নির্বাচন সম্ভব বলেও মনে করেন কমিশন প্রধান। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় এক খুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সে বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। সিলেটে কোম্পানিগঞ্জ উপজেলায় 2 গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। এই সময় কয়েকটি দোকানে হামলা ও লুটপাট করা হয়। বেলা 12টার পর থেকে উপজেলার বউবাজার এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ চলে প্রায় 3 ঘন্টা। পরে টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায়, মাছ বিক্রি নিয়ে গত 19 জানুয়ারি কথা কাটাকাটি হয় ব্যবসায়ীদের মধ্যে। এর জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নয়াগাঁয়ের পার ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের কয়েক হাজার মানুষ সংঘর্ষে জড়ায়। এ সময় বউবাজার এলাকার কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জে একই সাথে সরিষা ও মধু চাষে ব্যাপক সাড়া পড়েছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সেই চাষ হচ্ছে মধু। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। জিদ্দা ফারুকের তথ্যছবিতে আরও যাচ্ছেন সঞ্জিতা হক। চারিদিকে হলুদের সমারোহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বাতাসে ভেসে আসে সরিষা ফুলের সুবাস। শীতের মৌসুমটা সরিষা চাষের উপযুক্ত সময় হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে এসেছে ফুল, আর এ ফুলেই প্রকৃতি সেজেছে হলুদ বর্ণে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যদিও এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০,০০০ হেক্টর। আমাদের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসারগণ বেশ কয়েকটি মধু খামারি বসিয়ে দিয়েছে। তাদের আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠে, এ কারণেই হয়তোবা এবার ফলন বেশি হবে। আগের চেয়ে অনেক বৃদ্ধি, যেখানে 4 মণ সেখানে এখন 6 মণ হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। আগের চাইতে এখন উৎপাদন অনেক বেশি, মৌমাছি পালন হওয়ার পারলে আর কি 7-8 মণ, কোনো জমিতে 10 মণ পর্যন্ত সরিষা নামাইছে আর কি। জেলার 9টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলায় সরিষার আবাদ সর্বোচ্চ। এই উপজেলায় 23,615 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 24,570 হেক্টর জমিতে।
ফসলের প্রথম স্টেজ থেকে হারভেস্ট পর্যন্ত তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসছি এবং আমাদের কৃষকরা দেখে থাকবেন যে মৌ বক্স স্থাপন করে থাকে তাদের জমিতে। মৌ বক্স স্থাপনের ফলে আমাদের সরিষা ফুলের যে পরাগায়নটা সেটা বেশি হয় এবং ফলন 15 থেকে 20% বৃদ্ধি পায়। এই অঞ্চলে সরিষার পাশাপাশি মধু সংগ্রহ চলছে সমান তালে। বিগত বছরগুলোতে সরিষা চাষিরা মৌখামারিদের মধু সংগ্রহে বাধা দিলেও গত বছর থেকে কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে ও সরিষার ফলন বাড়াতে এবার 250 জন মৌখামারি এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবচেয়ে বেশি মধু আহরণ হয় এই সরিষার মাঠে এবং এই উল্লাপাড়াতে। প্রতি বক্সে আমরা 3 থেকে 4 কেজি মধু আহরণ করতে পারি প্রতি হারভেস্টিং এ। এবছর উল্লাপাড়া উপজেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 282 মেট্রিক টন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। রাজধানী মিরপুরে 12 নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। সভায় সভাপতিত্ব করেন মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। এসবে উপস্থিত ছিলেন মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দল ভাসানটেক থানার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সিদ্দিকী রনি, সদস্য সচিব আজহার হোসেন সজীব সহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। 5 আগস্টের আগে যারা মাঠে ছিলেন তাদের সঠিক মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে কাউন্সিল গঠন। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। অতিবিপ্লবী না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান। 4 মাসে নির্বাচন সম্ভব, জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। এবার আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিল দাঙ্গাকারীদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার আদেশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।